ইউক্রেনে হামলায় নতুন ধরনের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল রাশিয়া। যুক্তরাষ্ট্র বলছে পরীক্ষা চালিয়েছে মস্কো। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও গ্রেফতারের সম্ভাবনা নেই বলছেন বিশ্লেষকরা। আইসিসির সিদ্ধান্ত বাস্তবায়নে সদস্যদের প্রতি ইউরোপীয় ইউনিয়নের আহ্বান। নেতানিয়াহু আর গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ইহুদি বিদ্বেষ বলে মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নেই দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। এবার সেটি দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। অবশ্য আইসিসির এই পরোয়ানা গাজা পরিস্থিতিকে কতটুকু প্রভাবিত করবে তা নিয়ে সন্দিহান অনেকে। অভিযোগ, এসব লোক দেখানো পদক্ষেপ, সত্যিকার অর্থে গ্রেফতার করা হবে না কাউকে। এদিকে আইসিসির এমন পদক্ষেপকে প্রয়োজনীয় বলছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ভাষ্য, দেরিতে হলেও সঠিক উদ্যোগ নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। নিজের অবস্থানের পক্ষে সাফাই গিয়ে বলেন, গাজা অভিযানে নেতৃত্ব দিতে পেরে গর্বিত তিনি। তার অভিযোগ, ইসরায়েল ও হামাসকে এক কাতারে ফেলেছে আইসিসি। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল, করেন এমন দাবিও। গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইয়োভ গ্যালান্টের বেশ কিছু নির্দেশ ও মন্তব্যকে মানবাধিকার বিরোধী বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজা দখল মানে সেখানে থাকবে না কোনো খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুৎ, এমন মন্তব্য গ্যালান্ট করেছিলেন যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই। আর তাই বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। সংবাদ সম্মেলনে লাইভ ব্রিফিং চলাকালেই ফোন কলে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মন্তব্য করতে নিষেধ করা হল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে। ইউক্রেনের নিপ্রো শহরে মস্কোর মিসাইল হামলার জেরে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাঝেই ফোন আসে মারিয়া জাকারোভার কাছে। নির্দেশ দেওয়া হয় সম্মেলনে এ বিষয়ে কোনো কথা না বলতে। মারিয়ার সামনে থাকা মাইকের কারণে স্পষ্ট শোনা যায় অপর পক্ষের কথোপকথন। এ সময় ঠিকমতো কথা শেষ না করেই তড়িঘড়ি করে কল কেটে দেন তিনি। পরে এই কথোপকথনের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান মুখপাত্র। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর ইসরায়েলে জোরালো হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। বৃহস্পতিবার রাজধানী তেল আবিবে জড়ো হয় লাখ লাখ মানুষ। নেতানিয়াহু বিরোধী স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। এক বছরের বেশি সময় পরও হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করতে না পারায় প্রধানমন্ত্রীকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, ইসরায়েলি নাগরিকরা নয়, রাজনৈতিক স্বার্থ সিদ্ধিই বেশি গুরুত্বপূর্ণ নেতানিয়াহু প্রশাসনের কাছে। জিম্মি উদ্ধারে নেতানিয়াহু সরকারের তৎপরতায় শুরু থেকেই সন্তুষ্ট নয় সাধারণ ইসরায়েলিরা। প্রতিদিনই বাড়ছে ক্ষোভ। আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি যেন ঘি ঢেলেছে সেই ক্ষোভে। বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় চলছে তোলপাড়। স্রেফ ইহুদি বিদ্বেষ থেকে এই পদক্ষেপ বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েল প্রশাসনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই আইসিসির, ভাষ্য হোয়াইট হাউসের। গাজায় দীর্ঘ ১৩ মাস ধরে চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। থামেনি নির্বিচার গুলি, বোমা বর্ষণ আর বিমান হামলা। একাধিকবার বন্ধ করে দেয়া হয়েছে ত্রাণ সরবরাহ। বারবার আগ্রাসনের শিকার হয়েছে হাসপাতালগুলো। সম্মুখ হামলায় তো ফিলিস্তিনিদের প্রাণ যাচ্ছেই, মরতে হচ্ছে অনাহার, বিনা চিকিৎসায়। যারা এখনও জীবিত তারাও কাটাচ্ছেন মানবেতর জীবন। টয়লেটে লুকাতেও বাধ্য হচ্ছেন গাজাবাসী, রয়েছে সেই নজির। দেরিতে হলেও অমানবিক আচরণের বিরুদ্ধে পদক্ষেপ নিল আন্তর্জাতিক অপরাধ আদালত। নেতানিয়াহু আর তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করল গ্রেফতারি পরোয়ানা। যদিও আদালতের এ পদক্ষেপকে ইহুদি বিদ্বেষ আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এটা স্রেফ ইহুদি বিদ্বেষ, উদ্দেশ্য একটাই, ইসরায়েলকে থামানো। বিশ্বের ইতিহাসে এটা কালো অধ্যায় হয়ে থাকবে। যারা ইহুদিদের ধ্বংস করতে চায় তাদের প্রতিহত করায় যুদ্ধাপরাধীর তকমা দেওয়া হলো। কিন্তু যাই হোক না কেন, আমরা থামবো না। আত্মরক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত ইসরায়েল।
ইসরায়েলের পক্ষে সাফাই গাইছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। আইসিসির পদক্ষেপ নেওয়ার ইখতিয়ার নেই দাবি হোয়াইট হাউসের। পরিস্থিতি মোকাবেলায় তেল আবিবের পাশে থাকবে ওয়াশিংটন, বিবৃতিতে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই আইসিসির। স্পর্শকাতর ইস্যুতে এমন ত্রুটিপূর্ণ সিদ্ধান্তে মার্কিন প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে সব অংশীদারের সাথে কথা হচ্ছে। চলতি বছরই যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেফতারের আবেদন করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। মূলত সেই আবেদনের ভিত্তিতেই জারি হলো পরোয়ানা। ভয়াবহ অগ্ন্যুৎপাতের কবলে ইউরোপের দেশ আইসল্যান্ড। বৃহস্পতিবার থেকে দফায় দফায় চলছে আগ্নেয়গিরির বিস্ফোরণ। গেল 3 বছরে এই নিয়ে 10মবারের মতো আইসল্যান্ডের রেকেনহাস উপদ্বীপে ঘটল অগ্ন্যুৎপাতের ঘটনা। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আইসল্যান্ডের আকাশ, এমনকি রাতেও থামছে না অগ্নিবর্ষণ। বিস্ফোরণের বিস্তার ঘটেছে সর্বোচ্চ 3 কিলোমিটার পর্যন্ত, তবে স্বাভাবিক রয়েছে বিমান চলাচল। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি সামাল দিতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ আইসল্যান্ড প্রশাসনের। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে এক ভবঘুরেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। বুধবার তাকে আটক করা হয়। অভিযোগ, স্টক এক্সচেঞ্জের এক কর্মী ওই ভবঘুরেকে নিজেকে লাদেন দাবি করতে শুনেছেন। এফবিআই জানায় অভিযুক্ত হারুন আব্দুল মালিক স্টক এক্সচেঞ্জের বাইরে ওয়াল স্ট্রিটে বোমা রাখতে চেয়েছিলেন, তবে মোটিভ পরিষ্কার নয় বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছ থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে। জার্মানিতে জমকালো আয়োজন হলো বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অটোমোবাইল প্রযুক্তি টেসলার নব সংযোজন সাইবার ক্যাবের উন্মোচন। বুধবার বার্লিনের একটি শপিং মলে সর্বসাধারণের জন্য ছিল গাড়িটির প্রদর্শনী। সোনালী বর্ণের নতুন এবং অদেখা প্রযুক্তির এই সংস্কার দেখতে ভিড় করেছে বহু মানুষ। দেখতে গতানুগতিক মোটরযানের চেয়ে একদমই আলাদা। মিল নেই টেসলার অন্য কোনো সিগনেচার মডেলের সাথেও। নতুন অত্যাধুনিক ফিচার নিয়ে এবার বাজারে এলো টেসলার নতুন সংযোজন সাইবার ক্যাব। বুধবার জার্মানির বার্লিনে আয়োজন করা হয় এই গাড়ির জাঁকজমক প্রদর্শনীর। টেসলার বাকি সব গাড়ির মতোই স্বয়ংক্রিয় এই গাড়িটিতেও নেই কোনো স্টিয়ারিং হুইল ও ব্রেক প্যাডেল। ধারণা করা হচ্ছে 2 সিটার স্পোর্টস কারের আদলে নকশা করা এই গাড়িটি বানানো হয়েছে একান্ত ব্যক্তিগত ব্যবহার ও মূল্য সাশ্রয়ের উদ্দেশ্যে। গেল 10 অক্টোবর লস অ্যাঞ্জেলেসের একটি ইভেন্টে প্রথমবারের মতো লোকচক্ষুর সামনে আনা হয় টেসলার এই নতুন সংযোজনটি। তবে ঠিক কোন শ্রেণীর ক্রেতা লক্ষ্য করে এই গাড়িটি বাজারে আনা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি। 2026 সালের মধ্যেই সর্বসাধারণের জন্য বাজারে উন্মুক্ত করা হবে এই সাইবার ক্যাবটি। চলবে কণ্ঠ ও মুঠোফোনের নির্দেশনায়। টেসলার স্বত্বাধিকারী ধনকুবের ইলন মাস্ক জানান, এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে নতুন ও অত্যাধুনিক বিভিন্ন স্বয়ংক্রিয় প্রযুক্তির, যা নেই আগের কোনো মডেলে। বলিভিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালেই মারামারিতে জড়ালেন আইন প্রণেতারা। বৃহস্পতিবার ডলার, জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশটিতে চলমান বিক্ষোভের জেরে ঘটে এই মারামারির ঘটনা। অধিবেশন চলাকালীন বিরোধী দলের এমপিরা নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে বাধা দিতে যান। পার্লামেন্টের পোডিয়ামে উঠে যায় তারা। পরে তাদের সাথে হাতাহাতি হয় সরকার দলীয় এমপিদের। গত মাস থেকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে দেশটির বিরোধী দলের সমর্থকরা। বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতি প্রকাশ করে গোষ্ঠীটি এ সময় গাজায় আগ্রাসনে দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানায় তারা। অবশ্য নেতানিয়াহু গ্যালান্তের পাশাপাশি 7 অক্টোবরে ইসরায়েলের হামলার জন্য হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে আইসিসি, যদিও এরই মধ্যে দেইফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। আরও ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পশ্চিমা অস্ত্রে রাশিয়ার ভূখণ্ডে হামলার জেরে এবার বড় পদক্ষেপ নিল মস্কো। ইউক্রেনে ছড়ল নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। ভ্লাদিমির পুতিনের দাবি, তাদের বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের জবাবে পরীক্ষামূলকভাবে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
ওয়াশিংটনের দাবি, হামলার বিষয়ে তাদের আগেই জানানো হয়েছিল। নিজ ভূখণ্ডে পশ্চিমা অস্ত্রের হামলার পর রাশিয়া যে নিশ্চুপ থাকবে না সেটা অনুমেয় ছিল। মার্কিন এটিএস সিএমএস আর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইলের জবাবে ইউক্রেনে নতুন ধরনের এক মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনাদল। ইউক্রেনের নিপ্রো শহরের প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ছোড়া নতুন মিসাইলের ছদ্মনাম ওরেশনিক। অবশ্য পশ্চিমাদের হুঁশিয়ারি করতে বেশ কৌশলী ছিলেন পুতিন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বেছে নেন রণক্ষেত্রকে। পশ্চিমা অস্ত্র ব্যবহার করে শত্রুরা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানকে প্রভাবিত করতে পারবে না। সৈন্যরা সফলতার সাথে অগ্রগামী হচ্ছে। মার্কিন ও ব্রিটিশ মিসাইল ছোড়ার জবাব দিতেই ইউক্রেনের প্রতিরক্ষা কারখানায় হামলা চালিয়েছে, যার একটি ছিল মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, কিন্তু সেটি পরমাণু অস্ত্র নয়। প্রথমে এই ক্ষেপণাস্ত্রকে আন্তঃমহাদেশীয় ভেবে ভুল করেছিল ইউক্রেন, পরে সেটিকে মধ্যম পাল্লার মিসাইল হিসেবে চিহ্নিত করে পেন্টাগন। জানায়, পরীক্ষার বিষয়েও তাদের আগে তথ্য দেওয়া হয়েছিল। রাশিয়া পরীক্ষামূলকভাবে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি দেশটিরই RS-26 রুবেজ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের আদলে তৈরি। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগেই এ তথ্য জানানো হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, উত্তর কোরিয়ার সেনা ব্যবহারের পর নতুন প্রযুক্তির মিসাইল ছুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার পথে আরও এগুলেন পুতিন। ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা জারির জেরে আদানি গ্রুপের সাথে দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে দেয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেনিয়ার পার্লামেন্ট সদস্যরাও। আফ্রিকার দেশটি নিজেদের প্রধান বিমানবন্দর রক্ষণাবেক্ষণের জন্য আদানি গ্রুপের সাথে $185 কোটি চুক্তি করেছিল। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সাথে ভারতীয় প্রতিষ্ঠানটির $73 কোটি 60 লাখ আরও একটি চুক্তি হয়েছিল। এর আগে আদানির বিরুদ্ধে ঘুষ ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরপরই ধস নামে আদানি গ্রুপের শেয়ারের দামে। বৃহস্পতিবার শেয়ারের দাম 20% পর্যন্ত কমে যায়। পাশাপাশি গৌতম আদানির সম্পদ মূল্য কমে যায় $1,240 কোটি। গাজা, লেবাননে অব্যাহত ইসরায়েলি বর্বরতা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘণ্টায় উপত্যকায় ঝরেছে 88 ফিলিস্তিনের প্রাণ। ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে উত্তর গাজায়। সবচেয়ে ভয়াবহ হামলা হচ্ছে বেইত লাহিয়া ও শেখ রেদওয়ান এলাকায়। বেসামরিক ঘরবাড়ি টার্গেট। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। আশঙ্কা প্রাণহানি আরও বাড়তে পারে। এদিকে লেবাননেও চলছে বর্বরতা। সীমান্তের দুটি এলাকায় নির্বিচারে চলছে বোমা বর্ষণ। 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন 44, আহত অনেকে। সত্যি গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট? আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও বিশ্লেষকরা বলছেন তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম। গ্রেফতার করতে পারে এমন কোনো দেশে আর যাবেন না তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। গাজায় নির্মম বর্বরতা চালানোর 1 বছর পর প্রথমবার আন্তর্জাতিক কোন আদালতে অভিযুক্ত হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই। এই আদালতের 120 সদস্য দেশের নেতানিয়াহুকে গ্রেফতারে বাধ্যবাধকতা রয়েছে। যদিও এদের মধ্যে মিত্র কয়েকটি দেশ এরই মধ্যে চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহুকে গ্রেফতার না করার বার্তা দিচ্ছেন। তবে বিশ্লেষকরা বলছেন, ঝুঁকি এড়াতে এখন থেকে এসব দেশকে এড়িয়ে চলবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমি মনে করি না নেতানিয়াহু গ্রেফতার হবেন, কারণ যেসব দেশ তাকে গ্রেফতার করতে পারে সেসব দেশ সফরের ঝুঁকি তিনি নেবেন না। তবে এই সিদ্ধান্তের ফলে তার স্বাধীনতা কমল। অনেক দেশেই আর যেতে পারবেন না। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক আরও মজবুত হবে।
অবশ্য ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইউরোপের অনেক দেশ নেতানিয়াহুকে গ্রেফতার করতেও পারেন। আইসিসির সিদ্ধান্তকে মেনে নেওয়ার কথা আগেই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার সদস্য দেশগুলোকে পরোয়ানা সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। গাজায় যা ঘটছে তা বন্ধ হওয়া উচিত। নেতানিয়াহুকে গ্রেফতারের সিদ্ধান্ত রাজনৈতিক নয়, এটি একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত। আদালতের এই সিদ্ধান্তকে সম্মান দেখানোর পাশাপাশি বাস্তবায়ন করা উচিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে সম্পৃক্ত সকল দেশ যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য তাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে। এর আগে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সেই পরোয়ানা নিয়ে এরই মধ্যে একাধিক দেশ সফর করে ফেলেছেন পুতিন। যুদ্ধের 1000তম দিনে কখনো আত্মসমর্পণ না করার ঘোষণা ইউক্রেনের। ইরান ইসরায়েলি শাসক গোষ্ঠীকে কখন তৃতীয়বারের মতো শাস্তি দিবে? ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব বিবেচনা করছে মার্কিন সিনেট। এবং মণিপুর সংকট নিরসনে প্রেসিডেন্টের হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সভাপতি খার্গে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ হিজবুল্লাহর 3 শর্ত নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা, যা বলল রাশিয়া। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। যুদ্ধের 1000তম দিনে কখনো আত্মসমর্পণ না করার ঘোষণা ইউক্রেনের। রাশিয়ার সঙ্গে যুদ্ধের 1000তম দিন উপলক্ষে নিজেদের প্রতিরোধ ও অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইউক্রেন। মঙ্গলবার 19 নভেম্বর ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন কখনো দখলদারদের কাছে মাথা নত করবে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রুশ সেনাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এই বিশেষ দিন উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টে একটি ভার্চুয়াল ভাষণ দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে দেশটির সুমি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় নতুন করে প্রাণহানির ঘটনাও ঘটেছে। গত সোমবার রাতে সুমি অঞ্চলের ব্লুক্লিফ শহরে রুশ ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়। পুলিশ জানিয়েছে একটি আবাসিক ভবনে এই হামলায় আরো 12 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 শিশুও রয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ক্ষতিগ্রস্ত ভবনটি স্থানীয় একটি স্কুলের ছাত্রাবাস ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আমাদের সীমান্ত অঞ্চলে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই হামলা আবারও প্রমাণ করে যে পুতিন যুদ্ধ চালিয়ে যেতেই চান এবং শান্তি আলোচনায় তার কোনো আগ্রহ নেই। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে প্রাণঘাতী লড়াই চলছেই। ইউক্রেনের সামরিক প্রধান এক বিবৃতিতে বলেছেন, আমরা অস্তিত্বের জন্য লড়াই করছি। প্রতিটি অন্ধকার রাতের শেষেই নতুন ভোর আসে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, যা রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর পরপরই ক্রেমলিন নতুন পারমাণবিক নীতিমালা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে, কোনো অপারমাণবিক রাষ্ট্র যদি রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালায় এবং তাতে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন পায়, তবে সেটি যৌথ আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এমন পরিস্থিতিতে ওই দেশটিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারবে রাশিয়া। ইরান ইসরায়েলি শাসক গোষ্ঠীকে কখন তৃতীয়বারের মতো শাস্তি দিবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে ইসরায়েলের সাম্প্রতিক তথা গত 26 অক্টোবরের হামলা প্রসঙ্গে বলেছেন, ইসলামী ইরান জবাব দেওয়ার নিজ অধিকারটি বাতিল করেনি এবং সঠিক সময়ে ওই হামলার উপযুক্ত জবাব দিবে। সাইদে আব্বাস আরাকচি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর একদল কমান্ডার ও কমান্ড কেন্দ্রের একদল কর্মীর সমাবেশে বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব সমাজকে জানিয়েছে যে ইসরায়েল সম্প্রতি ইরানে যে হামলা চালিয়েছিল তা একটি নতুন হামলা ও এর জবাব ইসরায়েলকে পেতেই হবে। আরাকচি সত্য প্রতিশ্রুতি 3 নামক অভিযান বাস্তবায়নের সময় প্রসঙ্গে বলেছেন, গত 12 মাসে ইরান অত্যন্ত সতর্ক ও কৌশলপূর্ণ আচরণ করেছে এবং ইরানের সিদ্ধান্তগুলো উত্তেজিত ও ভাব আবেগপ্রবণ ছিল না। সত্য প্রতিশ্রুতি 3 এর ক্ষেত্রেও তাই ঘটবে। ইরানের কূটনৈতিক বিভাগের প্রধান কেবল যুদ্ধের প্রস্তুতি যুদ্ধ ঠেকাতে পারে একথা উল্লেখ করে বলেছেন, যে শত্রুরা হুমকি দিচ্ছে তারা প্রতিপক্ষের দুর্বলতার অপেক্ষা করছে। যখন তারা দুর্বলতা বুঝতে পারে তখনই আঘাত করে। তাই যুদ্ধ পরিস্থিতিতে খুব সুদৃঢ় ও শক্তিশালী থাকাটাই জরুরি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধের ময়দান ও কূটনীতিকে অবিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেছেন, কূটনীতি শক্তির উপর নির্ভর করেই চলে এবং শক্তি না থাকলে কূটনীতি কাজে লাগে না।
না। বিশ্লেষকরা বলছেন, ইরান সত্য প্রতিশ্রুতি 1 ও সত্য প্রতিশ্রুতি 2 নামক নজিরবিহীন 2 সামরিক অভিযানে এটা প্রমাণ করেছে যে দেশটি আগ্রাসীদেরকে শাস্তি দেওয়াকে ও নিজ দেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখাকে সবসময় খুব জোরালো গুরুত্ব দেয়। ইরানের প্রতিরোধমূলক নীতি ইসরায়েল ও তার পশ্চিমা সহযোগীদের হঠকারিতা বন্ধ রাখার ক্ষেত্রে পশ্চিম এশিয়া অঞ্চলে আগের মতোই এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মণিপুর সংকট নিরসনে প্রেসিডেন্টের হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সভাপতি খার্গে। মণিপুরের সংকট নিরসনে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার একটি চিঠি দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় মল্লিকার্জুন খার্গে। মণিপুরে গত কয়েকদিন ধরে যে সহিংস পরিবেশ তৈরি হয়েছে তা উল্লেখ করে খার্গে জানিয়েছেন, উত্তর পূর্বের এই রাজ্যে প্রেসিডেন্টের হস্তক্ষেপ জরুরি প্রয়োজন। চিঠিতে মণিপুরের বর্তমান পরিস্থিতির তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন বিচারপতি নেতৃত্বে একটি উচ্চ স্তরের কমিশন গঠনের দাবিও জানিয়েছেন তিনি। দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে রাজ্য সভার বিরোধী দলনেতা খার্গে লিখেছেন, মণিপুরের মানুষের জীবনের নিরাপত্তা ও সেখানকার মানুষের সম্পত্তি রক্ষা করতে অবিলম্বে আপনার হস্তক্ষেপের অনুরোধ করছি। দেশের প্রেসিডেন্ট হিসেবে সেখানকার মানুষের জীবন রক্ষার স্বার্থে এটা এখন সাংবিধানিক অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে। চিঠিতে খার্গে আরও লেখেন, গত 18 মাস ধরে মণিপুরে চলা অস্থিরতার সামনে শান্তি ফেরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। আমি আশাবাদী আপনার হস্তক্ষেপে মণিপুরবাসী আবার শান্তিতে এবং সম্মানের সঙ্গে সেখানে বসবাস করতে পারবেন। 2023 সাল থেকেই মণিপুরে 2 সম্প্রদায়ের মধ্যে সহিংস পরিবেশ বিরাজ করছে। তবে মাঝে কয়েক মাস উত্তেজনার মাত্রা অনেকটাই কম ছিল, কিন্তু চলতি মাসের শুরু থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন বহু মানুষ। এই অবস্থায় মঙ্গলবার মণিপুরের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, সর্বভারতীয় কংগ্রেস কমিটির মণিপুরের ভারপ্রাপ্ত সদস্য গিরিশ গোয়া, মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কেশাম মেঘচন্দ্র, মণিপুর অভ্যন্তরের সাংসদ বিমল আকইজাম, উত্তর পূর্ব কংগ্রেস কমিটির চেয়ারম্যান নাবাম চুকি এবং আইন, আরটিআই এবং এইচআর বিভাগের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির কার্যনির্বাহী সদস্য ভূপেন্দ্র মেইতেই। এই বৈঠকের পরই রাষ্ট্রপতি মুর্মুকে এই চিঠি দেন খার্গে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ হিজবুল্লাহর 3 শর্ত নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সমঝোতার জন্য 3টি শর্তের রূপরেখা দিয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সোমবার 18 নভেম্বর ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত দূরে সরে যেতে, সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীকে অবাধে কাজ করার স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু চলমান সংঘাতে 7টি ফ্রন্ট, গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক এবং সিরিয়া সবগুলোর নেপথ্যে ইরান রয়েছে অভিযোগ করেছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 1 বছরের বেশি সময় ধরে চলা হামলার অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিব এবং বৈরুতের মধ্যে মধ্যস্থতা করছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN এর খবরে বলা হয়েছে, মার্কিন দূত আমোস হোচেস্টেইন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে লেবাননের প্রতিক্রিয়া পেতে মঙ্গলবার বৈরুতে পৌঁছাবেন। হোচেস্টেইনের বুধবার ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে। ইসরায়েলে তার সেনাবাহিনীকে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন হিসেবে দেখে তার বিরুদ্ধে হামলার অনুমতি দেওয়ার জন্য যে কোনো চুক্তি চায়, লেবানন এই শর্ত প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ পেরি জানান, বৈরুত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব পেয়েছে। তবে প্রস্তাবটিতে লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর যে কোনো ধরনের চলাচলের স্বাধীনতা অন্তর্ভুক্ত থাকায় তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এই শর্তটিকে তিনি অগ্রহণযোগ্য এবং অআলোচনাযোগ্য বলে বর্ণনা করেন। তিনি লেবাননের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ না করার কথা পুনর্ব্যক্ত করেন। লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা, যা বলল রাশিয়া। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার
ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এই হামলা নিয়ে এবার মুখ খুলেছে ক্রেমলিন, যাতে জানা গেছে এই সংক্রান্ত নতুন তথ্য। মঙ্গলবার 19 নভেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক ATACMS ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছেন। মস্কো এর আগে বলেছিল পশ্চিমা অস্ত্র দিয়ে দূরপাল্লার হামলা ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ বাধাবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইউক্রেন স্থানীয় সময় মঙ্গলবার ভোরে 6টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোকে ATACMS ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ক্রেমলিনের দাবি, ইউক্রেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 5টি S-400 এবং প্যান্টসির এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করা হয়। অন্যটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেটি ব্রায়ানস্ক অঞ্চলে একটি রুশ সামরিক স্থাপনার খোলা জায়গায় পড়ে। এর ফলে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের বলেছেন, পশ্চিমারা ইউক্রেন সংঘাত বাড়াতে কাজ করছে বলেই মনে হচ্ছে। ব্রায়ানস্ক অঞ্চলে ATACMS হামলায় স্পষ্ট লক্ষণ যে তারা সংঘাত বাড়াতে চায়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথিত ফুটেজ প্রকাশ করে ইউক্রেনীয় মিডিয়া এর আগে জানিয়েছিল, ইউক্রেনের সঙ্গে সংঘাত চলাকালে কিয়েভেই প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুশ ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলাটি ব্রায়ানস্ক অঞ্চলে একটি গোলাবারুদের ডিপো লক্ষ্য করে চালানো হয় বলে জানা গেছে, যদিও কিয়েভের সামরিক কর্মকর্তা এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব বিবেচনা করছে মার্কিন সিনেট। গাজায় বেসামরিকদের জন্য ত্রাণ সরবরাহে বাধা দানের অভিযোগকে কেন্দ্র করে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে ভোটের আয়োজন করতে যাচ্ছে মার্কিন সিনেট। আগামী বুধবার 20 নভেম্বর এই বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্বতন্ত্র সিনেটর বার্নে স্যান্ডার্স এই প্রস্তাব এনেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজার যুদ্ধ প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ও সরবরাহকৃত অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে। ইসরায়েল মার্কিন অস্ত্র ব্যবহার করে জনবহুল এলাকায় বোমা ফেলে শত শত বেসামরিককে হত্যা করছে, যা অনৈতিক ও অবৈধ। ইসরায়েলের প্রতি ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের শক্ত সমর্থনের কারণে প্রস্তাবগুলো পাশ হওয়ার সম্ভাবনা কম। তবে এটি ইসরায়েলি সরকার এবং প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে গাজায় বেসামরিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন অনেকেই। গাজায় 23 লাখ মানুষের অধিকাংশ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য সংকটের কারণে পুরো অঞ্চলটি মারাত্মক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 13 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ডেমোক্রেট সিনেটর জেফ মার্কলি ও পিটার ওয়েলচের সঙ্গে যৌথভাবে প্রস্তাবটি দাখিল করা হয়েছে। এতে 120 মিলিমিটার মর্টার রাউন্ড এবং জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন বা JDAM বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ডেমোক্রেট সিনেটর ব্রায়ান শার্টস আরেকটি প্রস্তাব এনেছেন, যেখানে ট্যাঙ্কের গোলা বারুদ বিক্রি বন্ধের কথা বলা হয়েছে। JDAM বা বোয়িং কোম্পানি তৈরি করেছে সাধারণ বোমাকে নির্ভুলভাবে পরিচালিত বোমায় রূপান্তর করার প্রযুক্তি হিসেবে ব্যবহৃত হয়। 2023 সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে বাইডেন ইসরায়েলের প্রতি জোরালো সমর্থন জানিয়ে আসছেন। তবে গত মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সতর্ক করে জানায় যে 30 দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহের উন্নতি না হলে সামরিক সহায়তা সীমিত করা হতে পারে। সময়সীমা শেষে বাইডেন প্রশাসন জানায় ইসরায়েল ধীর গতিতে হলেও ত্রাণ সরবরাহে সন্তোষজনক অগ্রগতি দেখিয়েছে। এই প্রথম ইউক্রেনের উপর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। আর S-26 রুবেজ মডেলের এই মিসাইলটি আঘাত হানতে পারে কমপক্ষে 5,800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে। 2.5 বছরের বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই প্রথম ব্যবহৃত হলো সর্বোচ্চ শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তবে ধারণা করা হচ্ছে এই মিসাইলে ছিল না কোনো রকম পারমাণবিক অস্ত্র। এই হামলাকে ইউক্রেনের প্রতি রাশিয়ার নজিরবিহীন আক্রমণ বলে আখ্যা দিয়েছে বিশেষজ্ঞরা। ইউক্রেনের শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হলো এই মরণাস্ত্র। 5,800 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম এই অস্ত্র দিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় নিপ্রো শহরে হামলা চালিয়েছে মস্কো।
2012 সালে প্রথম RS-26 রুভেজ নামের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করে সফল হয় রাশিয়া। 40 ফুট উচ্চতা এবং 36,000 কেজি ওজনের এই মরণঘাতী ক্ষেপণাস্ত্র 800 কেজি ওজনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। রাশিয়ার এই হামলায় কি ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি ইউক্রেনের সামরিক বাহিনী। দেশটির বিমান বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি রুশ ফেডারেশনের আস্তাখান অঞ্চল থেকে ছোড়া হয়। এর দূরত্ব নিপ্রো থেকে 700 কিলোমিটারের বেশি। 21 নভেম্বর পারমাণবিক অস্ত্র বহনের জন্য ব্যবহার করা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দিয়ে রাশিয়ার এই হামলাকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। শুধু নজিরবিহীন নয়, ICBM ব্যবহারের মধ্য দিয়ে 2.5 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে সম্পূর্ণ নতুন মাত্রা যুক্ত হলো বলেও মত তাদের। তবে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র ছিল না বলেই ধারণা করা হচ্ছে।